চ্যাপ্টার নাম হচ্ছে সলিউশন, যদি বাংলা বলি সেটা হচ্ছে দ্রবণ। সো এই চ্যাপ্টারের প্রিলিমিনারি যে কথাগুলো থাকবে সেটা তোমরা অনেকে হয়তো জানো, যেমন আগের চ্যাপ্টারগুলোর মতোই আমরা যেভাবে শুরু করি, ফার্স্টে আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা থাকে, দেন কনসেন্ট্রেশন গুলোকে কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা আমরা জানবো। এখান থেকে আমরা একটা সূত্র জানবো, হেনরি ল। দেন জানবো হচ্ছে কোলিগেটিভ প্রপার্টিজ বলতে আসলে কি বোঝায়। ওই প্রপার্টি গুলোর মধ্যে একটা ছিল আমাদের রাউল্টের সূত্র, রাউলস ল। তো রাউলস লটাও দেখবো। অসমোসিস ব্যাপারটা আসলে কি সেটা জানবো। লজ অফ অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসারের যে লস গুলো থাকে সেটা জানার চেষ্টা করবো। এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টারের আউটলাইন। তো সলিউশন বলতে আসলে কি বোঝায়, উপরে খেয়াল করে দেখো। সলিউশন হচ্ছে দুইটা জিনিসের মিক্সচার, তাই না? এর মধ্যে একটা থাকবে সলভেন্ট, একটা থাকবে সলিড, একটা দ্রব, একটা দ্রাবক। সো পরিমাণে যেটা বেশি থাকে সেটাকে হচ্ছে সলভেন্ট, পরিমাণে যেটা কম থাকে সেটা হচ্ছে সলিড বা দ্রব। আমাদের উপরে চিত্রটা তুমি খেয়াল করে দেখো, নীল কালারের কিছু একটা দেওয়া আছে এখানে, সেটাকে আমরা বলতেছি দ্রব বা সলিড, এবং আরেকটা বিকারে পানি দেওয়া আছে। সো দুইটা যখন তুমি মিক্সড করবা তো মোটামুটি ব্লু কালারের একটা সলিউশন তৈরি হয়। তাহলে সলিউশনের সংজ্ঞাটা কি হলো? A solution is a homogeneous mixture of two or more substances on molecular level. মলিকুলার লেভেলে দুইটা বা অধিক সাবস্টেন্স যখন মিক্সড আপ হয় তখন যেটা তৈরি হয় সেটাই হচ্ছে সলিউশন। ওকে, মলিকুলার লেভেলে কেন বলবো? আমরা এখানে ট্রু সলিউশনের কথা বলতেছি, তাই না? সাপোজ যদি এখানে সলিড বলতে যেটা দেওয়া আছে এটার পরিবর্তে যদি আমরা এখানে বালি দিতাম, স্যান্ড, এবং যদি আমরা স্টিয়ারিং করতাম, সেটা কি মিক্সড হইতো? বালি কি পানিতে মিক্সড হয়? না স্যার, না মিক্সড হয় না। তুমি যদি আজীবনও স্টিয়ারিং করো, যখন স্টিয়ারিং করা তুমি থামিয়ে দিবা, দেখা যাবে সকল বালু নিচে জমা হচ্ছে আস্তে আস্তে। তো এটা আসলে সলিউশন। সলিউশন হচ্ছে সেই সকল কম মিক্সচারটাকে বলা হবে যারা হোমোজেনিয়াসলি মিক্সড হবে, মানে খালি চোখে দুইটাকে সেপারেট করা যাবে। যেমন আমাদের এখানে যেই দ্রবণটা দেখা যাচ্ছে, তো খালি চোখে কি পানি এবং এই সলিউটের অণুগুলোকে আলাদা করা সম্ভব? বোঝা যাচ্ছে সকল জায়গাতেই সলিউটের অণুগুলো বিদ্যমান এবং ট্রান্সপারেন্ট। সলিউশন বোঝার আরেকটা অপশন হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে, স্বচ্ছ। যদি খোলা থাকে সেটা ট্রু সলিউশন না। ওকে, খুব সিম্পল জিনিস। সলিউশন গুলোকে কয়েকটা টার্মে বিভক্ত করা হয়, একটা হচ্ছে কনসেন্ট্রেট সলিউশন, একটা হচ্ছে ডাইলিউট সলিউশন। নামগুলো আমরা হয়তো আগে থেকেই শুনছি। সো কনসেন্ট্রেট সলিউশন বলতে কি বোঝায়? যেখানে একক আয়তনে সলিউটের পরিমাণ বেশি থাকে। যেমন আমরা বলি না যে একটা ক্লাসে যদি 10 জন থাকে তাহলে ওই ক্লাসরুমের ঘনমাত্রা যেরকম, ওই সেম ক্লাসরুমে যদি 500 জন থাকে তাহলে ঘনমাত্রা কি সমান হলো? একক আয়তনের ছাত্র সংখ্যা বেড়ে গেল না? সো যখন একক আয়তনের সলিউটের পরিমাণটা বেড়ে যাবে তখন সেটাকে বলা হবে কনসেন্ট্রেট সলিউশন। যদি একক আয়তনে সলিউটের পরিমাণটা কম থাকে সেটাকে বলা হয় ডাইলিউট সলিউশন। সো ল্যাবরেটরিতে যখন কাজ করবো তখন খেয়াল করে দেখো, অনেক সময় সাপোজ বিশেষ করে অ্যাসিড গুলোর ক্ষেত্রে যেটা লেখা থাকে DIL লেখা থাকে, দিয়ে ব্র্যাকেট দাও। সো DIL মানে হচ্ছে ডাইলিউট। আর যদি কোথাও তুমি লেখা দেখো CON ডট, সো CON মানে হচ্ছে কনসেন্ট্রেট সলিউশন, মানে সেটার ঘনমাত্রাটা অনেক বেশি। এই ছোট ছোট টার্ম দিয়ে মোটামুটি ঘনমাত্রা গুলোকে ডিফাইন করা হয়। আরেকটা টার্ম আছে, খেয়াল করে দেখো, কেমিস্ট অলসো ক্যারেক্টারাইজড সলিউশনস বাই দেয়ার ক্যাপাসিটি টু ডিসলভ এ সলিড।
সচরাচর কেমিস্টরা একটা সলভেন্ট কি পরিমাণ সলিডকে ডিজলভ করতে পারে, তার ক্যাপাসিটি আসলে কতটুকু আছে, তার উপর ভিত্তি করে সলিউশনকে ডিফাইন করা যায়। যেমন একটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন, নাম শুনছো না? স্যাচুরেটেড সলিউশন, জি স্যার। স্যাচুরেটেড মানে কি, মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে সলিডটা সম্পৃক্ত স্যার। সম্পৃক্ত, মানে একটা সলভেন্টে একদম সর্বোচ্চ পরিমাণে যতটুকু সলিড ডিজলভ হতে পারে সেটাই হচ্ছে স্যাচুরেশন। আনস্যাচুরেটেড মানে কি? অসম্পৃক্ত স্যার। অসম্পৃক্ত, মানে এখানে আরো সলিড ডিজলভ হওয়া সম্ভব ছিল কিন্তু আমি কম করছি। আর একটা হচ্ছে সুপার স্যাচুরেটেড, মানে যতটুকু ডিজলভ হওয়া সম্ভব ছিল তার থেকে আমি বেশি ডিজলভ করছি। কিভাবে করছি? যদি আমরা সলিউশনটাকে তাপ দিই, তাপ দিলে কি সলিবিলিটি বাড়ে না? যখন কোনো একটা সলিউশনে তুমি তাপ দিবা, নর্মালি যদি 100 ml পানিতে ধরে নাও 100 ml পানির মধ্যে 100 গ্রাম লবণ ডিজলভ হওয়া সম্ভব, ধরে নিলাম যে 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম লবণ ডিজলভ হতে পারে। যদি আমরা পানিটাকে কিছুটা তাপ দিই, ধরো 60 বা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, তখন দেখা যাবে ওই 100 গ্রামের পরিবর্তে সেখানে 120 গ্রাম ডিজলভ হচ্ছে। যখন তুমি তাপ দিবা, তাপ দেওয়ার সাথে সাথে যে কোনো সলভেন্টের সলিবিলিটি বৃদ্ধি পায়। আচ্ছা, তো ওই সলিউশনটা যখন তুমি ঠান্ডা করবা তখন কি হয়? যখন তুমি তাপটাকে সেখান থেকে বের করে দিবে আস্তে আস্তে, রুম টেম্পারেচারে নিয়ে আসবা, ওই যে এক্সেস পরিমাণ 20 গ্রাম তুমি ডিজলভ করলা, এটা তলানিতে ক্রিস্টাল আকারে জমা হয়। এই প্রসেসটাকে বলা হয় ক্রিস্টালাইজেশন, লেখা আছে এখানে, খেয়াল করে। এই প্রসেসটা কোথায় ইউজ করা হয়? নর্মালি যদি তোমার কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার তুমি ডিটারমিনেশন করতে চাও, যেমন একটা কম্পাউন্ডের স্ট্রাকচার ডিটারমিনেশন করবো, এটাও তো আগে অনেক ধরনের ডাটা মাটা নিতে হইতো। এখন দেখা যায় যদি কোনো ফাইন ক্রিস্টাল তুমি ফেলতে পারো, খুব সুন্দর ক্রিস্টাল যদি পড়ে, ওই ক্রিস্টালে এক্সরে ক্রিস্টালোগ্রাফি অ্যানালাইসিস করে খুব সহজেই তার স্ট্রাকচার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যায়। ক্রিস্টালটা কিভাবে ফেলে? নর্মালি যদি তোমার কম্পাউন্ডটা কোনো সলভেন্টে ডিজলভ না হয়, মোটামুটি টেম্পারেচার দিয়ে কিছুটা ডিজলভ করানোর চেষ্টা করা। তো সাপোজ তোমার সলভেন্টে সাপোজ তুমি সাইক্লোহেক্সেন নিচ্ছ বা বেনজিন নিচ্ছ, বেনজিনে তোমার কম্পাউন্ডটা ডিজলভ হয় না। হাই টেম্পারেচারে 70 বা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকক্ষণ ধরে স্টারিং করলে কিছুটা যদি ডিজলভ হয়, ওই কিছুটা যে ডিজলভ হয়ে গেল সেটা রুম টেম্পারেচার আবার ক্রিস্টাল আকারে নিচে জমা হবে। এভাবে ক্রিস্টাল ফেলানো হয়। ক্রিস্টাল ফেলানোর এই প্রসেসটা কি বলা হচ্ছে? ক্রিস্টালাইজেশন। তুমি খেয়াল করে দেখো, প্রথম যে সলিউশন, সেকেন্ড যে সলিউশন এবং থার্ড যে বিকারটা দেওয়া আছে এখানে চিত্রে, তোমার বিকারের টেম্পারেচার যখন আস্তে আস্তে রুম টেম্পারেচার আসতেছে, এক্সেস যে কম্পাউন্ডটা ছিল সেটা ক্রিস্টাল আকারে পড়ে যাচ্ছে নিচে। স্যার তাহলে এখানে ক্রিস্টালাইজেশন আর স্যাচুরেশনের ভিতরে কোনো সম্পর্ক আছে স্যার? ক্রিস্টালাইজেশনটা অনেকটা হচ্ছে সুপার স্যাচুরেশনের মতো। তুমি এক্সেস পরিমাণ তাপ দিয়ে স্যাচুরেশন থেকে বাড়ায় ফেললাম, যেখানে 100 গ্রাম ডিজলভ হওয়ার কথা ছিল তুমি আরো তাপমাত্রা ইউজ করে সেটাকে 120 করো। এই যে 20 এক্সট্রা হলো, এখানে লিখা আছে, খেয়াল করে দেখো, সুপার স্যাচুরেটেড সলিউশন আর নট ভেরি স্টেবল। মানে কি? এই যে সলিউশনটা তুমি তৈরি করলা, সুপার স্যাচুরেশন সলিউশনটা, এটা আসলে স্টেবল না। যখন তুমি রুম টেম্পারেচারে নিয়ে আসবা, এক্সেস যেটাকে তুমি ডিজলভ করছিলে সেটা সেখান থেকে আস্তে আস্তে তলানিতে জমা হতে থাকে। In time, some of the solid will come out of a supersaturated solution as crystal. সময়ের সাথে সাথে ওই সুপার স্যাচুরেটেড সলিউশন থেকে এক্সেস যে সলিউটটা আমি ডিজলভ করছিলাম সেটা আস্তে আস্তে বের হতে থাকবে। কি আকারে বের হবে? ক্রিস্টাল আকারে বের হবে। এখানে একটা সংজ্ঞা আছে, সুপার স্যাচুরেশন কি, স্যাচুরেটেড কি, ক্রিস্টালাইজেশন কি, এই সংজ্ঞাগুলো হয়তো অনেক সময় দেখা যায় কোশ্চেনের সাথে সাথে অ্যাড করে দেয়। আচ্ছা, এই জিনিসগুলো তুমি খুব ভালো করেই জানো যে কিভাবে আমরা এক্সপ্রেস করতে হয়, যেমন মোল ফ্রাকশন বলতে আসলে কি বোঝায়,
মোলারিটি বলতে কি বোঝায়, মোলালিটি কি, নর্মালিটি কি, জানো না সবাই? জি স্যার। জি স্যার। সবই জানো, তারপরে দেখা যায় অনেকে ভুল করো। আচ্ছা, ভুলটা কোথায় করো সেটাও বলে দিই। তোমরা যে ল্যাব গুলো করো, ল্যাবের মধ্যে তোমরা যে ঘনমাত্রাটা প্রকাশ করো, ঘনমাত্রাটা কিসে থাকে? থাকে হচ্ছে মোলারিটি। মোলারিটি। জি স্যার। মোলারিটি যখন থাকে, মোলারিটিকে প্রকাশ করার সিম্বল কি? মোল পার লিটার। মোল পার লিটার বা ক্যাপিটাল এম, তাই না? জি স্যার। মোলারিটি। আর মোলালিটির ক্ষেত্রে মোলালিটি মূলত প্রকাশ করা হয় স্মল এম দ্বারা। মোল। জি স্যার। মোল পার গ্রাম। মোল পার গ্রাম। আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছি আস্তে আস্তে। সো তোমাদের অনেক সময় অনেক খাতায় দেখা যায় আর কি, যে মোলারিটির জায়গায় তবে ক্যাপিটাল এম এর জায়গায় স্মল এম দিচ্ছ। স্মল এম দিয়ে তো মোলারিটি প্রকাশ করে না, তো মোলালিটি প্রকাশ করে। সো এই জিনিসগুলো একটু সাবধানে থাকো আর কি, যখনই লিখো একটু সতর্ক থাকো। সংজ্ঞাটা আমরা দেখি। মোল ফ্রাকশন বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ স্যার। মোল ভগ্নাংশ মানে মোলের অংশ, টোটাল যত মোল ছিল তার মধ্যে তোমার অংশ কতটুকু। যেহেতু আমরা সলিউশন নিয়ে কথা বলতেছি, এখানে সলিউট থাকে, সলভেন্ট থাকে। তো যদি বলা হয় সলিউটের মোল ভগ্নাংশ কত, ওভারঅল যে মোল ছিল সলিউট এবং সলভেন্টের, ওই সমষ্টির কত অংশ সলিউট আছে। যদি ক্যাপিটাল এম দ্বারা সলভেন্টের মোল প্রকাশ করে এবং স্মল এম দ্বারা সলিউটের মোল প্রকাশ করে, তাহলে এক্স সলিউট মানে মোল ভগ্নাংশ অফ সলিউট দ্বারা কি বুঝাবে? স্মল এম ডিভাইড বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। টোটাল মোল সংখ্যার মধ্যে তার অংশ আসলে কতটুকু আছে, এটা হচ্ছে মোল ফ্রাকশন। তো মোল ফ্রাকশন সবসময় একক হয়, দুইটা সংখ্যার সমষ্টি সবসময় এক হয়। আচ্ছা, মোলারিটি ব্যাপারটা কি দেখো, মোল পার লিটার এম বাই ভি, এবং মোলারিটিকে সিম্বলটা হচ্ছে ক্যাপিটাল এম। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে, ভুলগুলো আসলে ছোট ছোট জিনিসগুলোতেই হয়। মোলারিটি ব্যাপারটা কি? দ্য নাম্বার অফ মোলস অফ সলিড পার কিলোগ্রাম অফ সলভেন্ট। মানে মোলারিটিকে কি দ্বারা প্রকাশ করা হয়, খেয়াল করে দেখো, স্মল এম। আরেকটা টার্ম অনেক সময় ইউজ করা হয়, সেটা হচ্ছে নর্মালিটি, যেটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করে। সো সংজ্ঞাটা আসলে কি? দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্স অফ সলিড পার লিটার অফ এ সলিউশন। ইকুইভ্যালেন্স ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে কি বুঝো? মানে সমতুল্য স্যার। সমতুল্য। যেমন আমাদের ইন্টারের যে বইগুলো থাকে বা ও লেভেলের যে বইগুলো থাকে, সেখানে যেটা লেখা থাকে সেটা হচ্ছে কোন একটা কম্পাউন্ড যে পরিমাণ হাইড্রোজেন ছাড়ে বা যে পরিমাণ হাইড্রোক্সাইড আয়ন গ্রহণ করে, ওই সংখ্যা দিয়ে আণবিক ভরটাকে ভাগ দিলে যে ভরটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তার দামতুল্য ভর বা ইকুইভ্যালেন্ট। তো যদি কোনো কম্পাউন্ডে হাইড্রোজেন না থাকে বা হাইড্রোক্সাইড আয়ন না থাকে, তাহলে তার ইকুইভ্যালেন্ট বের করবো কিভাবে? তো এই জন্য সবচেয়ে সুন্দর বোঝার অপশন হচ্ছে কোন একটা কম্পাউন্ড যতগুলো ইলেকট্রন ছাড়বে বা যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে, আর মলিকুলার ওয়েটকে ওই ইলেকট্রন সংখ্যা দিয়ে ভাগ দিলে যে ভরটা পাবো, সেটাই হচ্ছে তার তুল্য ভর। অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কতগুলো ইলেকট্রন গ্রহণ করে? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। আর পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট 6টা ইলেকট্রন গ্রহণ করে। তো যদি তোমাকে বলা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য ভর কত, সো 1 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ভর যেটা বের হবে, সেটাকে 6 দিয়ে ভাগ দাও, 5 দিয়ে ভাগ দাও। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে যদি বলি, সো 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের যে মলিকুলার ওয়েট, সেটাকে 6 দিয়ে ভাগ দিলে যে ভরটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে তার তুল্য ভর। এটা হচ্ছে যে সকল কম্পাউন্ডে হাইড্রোজেন বা হাইড্রোক্সাইড আয়ন নাই, সেজন্য বললাম।
সো খুব সিম্পলি বলার জন্য বললাম, কোন কম্পাউন্ড যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে বা যতগুলো ইলেকট্রন সে ছাড়বে, ইলেকট্রন সংখ্যা দিয়ে তার মলিকুলার ওয়েটকে ভাগ দিলে যে ভরটা পাবো সেটাই হচ্ছে তার তুল্য ভর। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি বলি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর কত? Sir, 2 by molecular weight. HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মলিকুলার ওয়েট হচ্ছে 36। 0.5 সো এটার তুল্য ভর কত? সেম হবে স্যার। এটা 36 তুল্য ভর 36 সেমই হবে, কারণ সে একটা হাইড্রোজেন ছাড়ে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা বলি সালফুরিক অ্যাসিড, 49 হচ্ছে 98। By এক 2. মোল, এক মোল সালফুরিক অ্যাসিডে যেহেতু দুইটা হাইড্রোজেন ছাড়ে, যার কারণে 2 দিয়ে ভাগ দিলে যা হবে 49। ধরো নাইট্রিক অ্যাসিডের কথা বলি, HNO3। সো এটা মলিকুলার ওয়েট যা, ইকুইভ্যালেন্ট ওয়েট এক, কিন্তু একটা হাইড্রোজেন সে ছাড়ে। এরকম ভাবে যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, এর মলিকুলার ওয়েট কত? সে 40, ধরে নিলাম 40 হয়ে যাবে, হয়তো কম বেশি হতে পারে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 40, sir. 40। যদি যদি এই ব্যাপারটা আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হয়, যদি এর মলিকুলার ওয়েট সে ধরে নিলাম 120 বা 125, এরকম By কিছু হবে। 3. এটা হচ্ছে বাই 3 হবে, যেহেতু 3টা হাইড্রোক্সাইড সে দান করতে হবে। এই আর কি। কঠিন কিছু না, সহজে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের জানার টার্ম, জাস্ট একটু বলে নিলাম আর কি, যেহেতু আমরা চ্যাপ্টারটা সলিউশন নিয়ে বলতেছি, এটা জানার জন্য কিছু কিছু টার্ম আগে থেকে জানতে হয়, যার কারণে বল। স্যার So, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটু আরেকবার করে দিলে ভালো হতো। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম কিভাবে কিভাবে ও দান করে? KMnO4, তাই না? KMnO4। সো 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মলিকুলার ওয়েট সে 238, ধরে নিলাম 238, এর কাছাকাছি কিছু একটা হয়তো। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান কত? +7 5 প্লাস মাইর হবে, মাইর 5 কে বলে +7 হবে। +7। সো যখন সেটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে, বিক্রিয়ার পরে সে কি হয়? আমরা Mn2+ হয়, তার মানে কি? তার মানে হচ্ছে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। সো এখানে তো কোনো হাইড্রোজেনও নাই, হাইড্রোক্সাইড আয়নও নাই। তো যদি এই সকল কম্পাউন্ডকে তোমাকে তুল্য ভর বের করতে বলে, যদি বলা হয় যে 0.1 নর্মাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন তৈরি করো, বলতে পারে না? যখন স্যার তোমাকে লাগবে, কার্বনটা 6 ওর কত ছিল না স্যার? +6 কোনটা ভাই? কেএমএন জারণ মান না, এটা +7, কারণ অক্সিজেন হচ্ছে -8 আর প্লাস পটাশিয়াম +1, আলটিমেটলি ওভারঅল যদি 0 হইতে হবে, -8। ঠিক আছে স্যার। আচ্ছা, সো যদি তোমাকে কখনো কোশ্চেন করা হয় 0.01 নর্মাল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন তৈরি করো 100 ml বা 150 ml, 150 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট 0.01 নর্মাল তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে? সেই যে বললাম কত গ্রাম, যদি আমরা নর্মাল সলিউশন বলতেছি, তোমাকে অবশ্যই তুল্য ভরটাকে বের করে নিতে হবে। আমরা বিক্রিয়া থেকে দেখলাম যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মলিকুলার ওয়েট খুব সহজে বের করা সম্ভব, যদি আমরা প্রতিটা অ্যাটমিক ওয়েট যদি আমরা জানি। সো যে ভরটা আমরা পাবো তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই, তখন যে ভরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য ভর। সেই তুল্য ভর হিসাব করে 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 ফেলা যাবে।
তো তোমাদের পরীক্ষাতে যদি কখনো এরকম কিছু আসেও, তো এরকম কঠিন কখনো কিছু দিবে না যেটা হয়তো কখনো শুনো নেই, এরকম দেওয়ার কথা না। যেটা শুনছো বা যেটা তোমাদের পক্ষে সম্ভব ওরকমই দেওয়া হবে। আরেকটা হচ্ছে হেনরি ল, নাম শুনছো কখনো? এই টার্মটা আমাদের আরেকবার আসবে, আমাদের আরেকটা চ্যাপ্টারও সেম টার্মটা আছে। So, আমরা জাস্ট এখানে থেকে একটু ফ্লেভারটা নিয়ে নিই, হেনরি ল বলতে আসলে কি বোঝায়। ইকুইলিব্রিয়াম থেকে কি বোঝা যায়? উভমুখী। মুখে একটা বিক্রিয়া হচ্ছে গ্যাস, এবং গ্যাসটা হচ্ছে একটা সলভেন্ট ডিজলভ হচ্ছে। তার মানে গ্যাসের ক্ষেত্রে কোন একটা গ্যাস কি পরিমাণে সলভেন্টে ডিজলভ হবে সেটা ডিপেন্ড করবে তার উপরে তুমি কত পরিমাণ প্রেসার দিবে, তাই না? লেখাটা দেখো, উইলিয়াম হেনরি নামের এক ভদ্রলোক 1803 সালে গ্যাস কি পরিমাণে সলভেন্টে ডিজলভ হয় তার উপর একটা থিওরি দাঁড় করেছেন। তার থিওরিটা কিরকম ছিল? ফর এ গ্যাস ইন কন্টাক্ট উইথ এ সলভেন্ট এট কনস্ট্যান্ট টেম্পারেচার, concentration of the gas that dissolve in the solvent is directly proportional to the pressure of the gas. So উপর থেকে আমি যত পরিমাণ প্রেসার দিব গ্যাসটা ঠিক তত পরিমাণ ওই সলভেন্টে ডিজলভ হবে। এবং এই থিওরি অ্যাপ্লাই করে আমাদের যত বেভারেজ আছে, যেটা তোমরা খাও, কোক, 7 আপ, ফান্টা, স্প্রাইট, যাই খাও, এগুলোকে হচ্ছে কার্বোনেটেড বেভারেজ। হাই প্রেসারে কার্বন ডাই অক্সাইড ডিজলভ করা হয়। কথা হচ্ছে এত গ্যাস থাকতে কার্বন ডাই অক্সাইড কেন ডিজলভ করবে? গ্যাস তো আরো আছে, আছে না? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, সবই তো গ্যাস। এত গ্যাস থাকতে কেন কার্বন ডাই অক্সাইড ইউজ করতে গেলে? কোনো প্রশ্ন জায়গা নাই? গ্যাস তো অনেক গ্যাস, কেন এবার কার্বন ডাই অক্সাইড ইউজ করা? আনসার জানো? না স্যার। সারা বছর খালি বেভারেজ খেয়েই গেলাম, কেন খাও? কি কাজ করে? আসলে বেভারেজ গুলোর কোনো প্রকার উপকারিতা নাই। বেভারেজের যত বেভারেজ তুমি খাও, কোক থেকে শুরু করে লেমন থেকে শুরু যা আছে, সকল বেভারেজের শারীরিক কোনো উপকারিতা নেই, কিন্তু অপকারিতা অনেক আছে। বেভারেজে যে কার্বন ডাই অক্সাইডটা ইউজ করা হয়, এই কার্বন ডাই অক্সাইড যখন তুমি খাও, তোমার মুখে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। এই কার্বনিক অ্যাসিড তোমার দাঁত ক্ষয় করে, নাড়ি ক্ষয় করে দেয়। লম্বা সময় ধরে এই কার্বোনেটেড বেভারেজ গুলো খায়, এদের মাড়ি ক্ষয় হয়ে যায়, দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়। আচ্ছা, এর থেকে আরো খারাপ তথ্য হচ্ছে, বর্তমানে খেয়াল করে দেখো, কিছু কিছু কোক বিক্রি হয়, লেখা থাকে 0 ক্যালোরি, লেখা থাকে না? 0 ক্যালোরির কোক, ডায়েট কোক, ডায়েট কোক লেখা থাকে। ডায়েট কোকে কি করে বলা হয় যে কোনো আর্টিফিশিয়াল কোনো সুগার ইউজ করা হয় নাই। কোনো সুগার যদি ইউজ না করে তারপরে যদি মিষ্টি লাগে, তারা কি ইউজ করছে? সাকারিন অবশ্যই কোনো স্যার। না কোনো অবশ্যই কোনো না কোনো কেমিক্যাল ইউজ করছে। অটো তো মিষ্টি হয়ে যাওয়ার কথা না, তাই না? চিনি হয়তো ইউজ করলা না, কোনো না কোনো কেমিক্যাল তো ইউজ করছে। ওটা তোমার শরীরের জন্য আরো খারাপ। তোমার পাকস্থলিতে যে পরিমাণ ভালো ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে অলমোস্ট 2.5 থেকে 3 কেজির পরিমাণ ব্যাকটেরিয়া থাকে পাকস্থলিতে। সো এই যে তুমি আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করলা, ওই জিনিসগুলো দেখা যায় অসংখ্য ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম, আরো খারাপ হলো তোমার শরীরের জন্য। আচ্ছা, কথা ছিল যে কার্বোনেটেড বেভারেজ কেন বলি বা কার্বন ডাইঅক্সাইড কেন আমরা ইউজ করি। সো এই সকল বেভারেজের মূল ইনগ্রেডিয়েন্ট আসলে কি? পানি, তাই না? সবই তো পানি। জি স্যার। সো যেখানে পানি থাকবে সেখানে প্রাণ থাকে, তাই না? এমন তো না যে বেভারেজ তুমি আজকে তৈরি করলে আজকের মধ্যে সব সেল করে ফেলবে। সবগুলো কোম্পানিরই তাদের প্রোডাক্টের একটা শেল লাইফ থাকে। শেল লাইফ বুঝো, যে সে কত পরিমাণ বা কতদিন পর্যন্ত ভালো থাকবে বা স্টোর করে রাখা যাবে।
তো এই যে লম্বা সময় তুমি পানি স্টোর করে রাখতেছো, তো সেখানে খুব সহজেই ব্যাকটেরিয়া, ফাঙ্গাস তৈরি হতে পারে। যেখানেই পানি আছে সেখানেই প্রাণ থাকে। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে এমন এক ধরনের গ্যাস যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট। যেখানে কার্বন ডাই অক্সাইডটা থাকবে সেখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গুলো গ্রো করতে পারে, যার কারণে। আর কার্বন ডাই অক্সাইড যেহেতু অ্যাভেলেবেল আমাদের অ্যাটমসফিয়ারে, খুব সস্তা জিনিস, যার কারণে কার্বন ডাই অক্সাইডটা হাই প্রেসারে ওই সকল ব্যবহারের সাথে ইউজ করা হয়, যার কারণে নাম হয়ে গেছে কার্বোনেটেড বেভারেজ। মানে ব্যবহারের সম্পর্কে সবচেয়ে মজাদার তথ্য হচ্ছে কোকের যে ফর্মুলা সেটা কেবলমাত্র 2জন লোক জানে, এবং এই 2জন লোক কখনো একই প্লেনে ভ্রমণ করে না। পুরো ওয়ার্ল্ডে যত কোক তৈরি হয় সবগুলোই সেম ফর্মুলাতে তৈরি হয়, সিক্রেট ফর্মুলা। এবং এই ফর্মুলা এদের একটা ভল্ট আছে, ভল্টে প্রিজার্ভ করা। স্যার যেখানে প্রোডাকশন হয় তারা তো জানবে স্যার। না, কেউ জানে না। তোমাকে সকল র ম্যাটেরিয়ালস সাপ্লাই করা হয়, তুমি জাস্ট মিক্সড করো। আমাদের এখানে যে কোকগুলো তৈরি হয় এরা জাস্ট মিক্স আপ করে, এখানে কিছু তৈরি করে না। সকল র ম্যাটেরিয়ালস বাইরে থেকে আসে। বলো। স্যার কোক তো একটা সলিউশন না স্যার? অবশ্যই সলিউশন। তাহলে স্যার এই সলিউশনটা এর ভিতর থেকে ওর উপাদান বের করা যাবে না স্যার কোনো কায়দায়? কোনো কায়দায় মানে ইন্ডিভিজুয়াল একটা একটা করে করে? জি স্যার, যেভাবে আমরা ওই যে অজানা দ্রবণের ইয়ে বের করি, জানা দ্রবণের ব্যাপারটা হচ্ছে এরা হয়তো অনেক কিছু মিক্সড করে, ওই মিক্সড এর পরিমাণগুলো খুবই কম থাকে। যেমন 2007-08 দিকে একবার পত্রিকাতে কিছু আসছিল যে আমরা কোকের ইনগ্রেডিয়েন্ট আসলে কি সেটা বের করে ফেলছি। ব্যাপারটা হচ্ছে তুমি যখন আইসোলেট করতে যাবা এক একটা কম্পাউন্ড, সেম কম্পাউন্ড তো অনেক কিছু থাকতে পারে, তাই না? সাপোজ তুমি সেখান থেকে সুগার আইসোলেট করলা বা ফ্রুক্টোজ আইসোলেট করলা, যে কোকে ফ্রুক্টোজ আছে, তা ফ্রুক্টোজ তো শুধু কোকে কেন, যে কোনো মিষ্টি জাতীয় ফল থাকে। কথা হচ্ছে এটা আসলে কোন ফল থেকে আসছে বা কোন ইনগ্রেডিয়েন্ট থেকে এই কম্পাউন্ডটা আসছে সেটা জানাটা তো টাফ, তাই না? জি স্যার, বুঝছি। তো যার কারণে তারা বলে আর কি যে কম্পাউন্ডের তাদের যে কোকের যে ফর্মুলা সেটা একটা সিক্রেট ফর্মুলা। তাহলে তো স্যার এটা হালাল না হারাম সেটা বোঝাও তো মুশকিল স্যার। হ্যাঁ, এটা নিয়ে তো অনেক বিশাল কথা, এটা কি আসলে হালাল না হারাম। তো এরা যেটা দাবি করে যেটা সম্পূর্ণটা হালাল, যেমন কোনো হারাম ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় না। তুমি কিছু খেয়াল করে দেখো, অনেক প্রোডাক্টে ই দিয়ে কিছু কোড দেওয়া থাকে, E985, E787, এই যে ই দিয়ে কোড দেওয়া থাকে, এই কোডগুলো আসলে কি ডিফাইন করে? ইন্টারন্যাশনাল কোড তো, এগুলো অনেকগুলোতে দেখা যায় শুকরের চর্বির কোড দেওয়া থাকে, যেগুলো তো মুসলমানদের জন্য হারাম। অবশ্যই স্যার, অবশ্যই। বা অনেক সময় দেখা যায় অনেক বিউটি প্রোডাক্ট যারা মেয়েরা ইউজ করে, বিশেষ করে সেরাম টাইপের যে কম্পাউন্ড গুলো থাকে যেগুলো স্কিনের রিঙ্কেল দূর করে, অনেক মেয়েরা হয়তো ইউজ করেন। সেরাম টাইপের যে প্রোডাক্ট গুলোতে অনেক সময় শুকরের চর্বি দেয়। এই যে পুরো ওয়ার্ল্ডে এত পরিমাণ শুকর জব হয় প্রতিদিন, এই শুকরের চর্বি গুলো যায় কোথায়? অনেকগুলো দেখা যায় বিউটি প্রোডাক্ট ইউজ করা। এই সো বাহিরে যখনই যাবা, যে দেশেই যাও হায়ার স্টাডি করার জন্য, খাবার দাবার খাওয়ার সময় সাবধান। মানে এত পরিমাণ উল্টাপাল্টা জিনিস ইউজ করে, বুঝে না খেলে সমস্যা পড়ে যায়। ইভেন দুধের মধ্যেও দেখা যায় শুকরের চর্বি দেয়। আমি তো শুনে অবাক হয়ে গেছি, কি অবস্থা। ফ্যাট কন্টেন্ট বাড়ায়, ফ্যাট যত বেশি থাকবে দুধের মধ্যে, দুধটা খাইতে অনেক ভালো টেস্টি হয়, ভালো হয়। সেই ফ্যাটটা আসলে কোত্থেকে দিচ্ছে, সোর্সটা আসলে কি, সেটাও জানানো জরুরি। অনেক সময় দেখা যায় বাইরে জিলেটিন টাইপের কম্পাউন্ড খাওয়া হয়, জিলেটিন কম্পাউন্ড। তো জিলেটিনটা আসে কোত্থেকে? জিলেটিন আসে হাড় থেকে, কিসের হাড়? গরুর হাড়, শুকরের হাড়। যে গরুর হাড়টা থেকে তোমার জিলেটিনটা এক্সট্রাক্ট করলো,
ওই গরুটাকে হালাল ভাবে জবাই করা হয়েছিল? এটা তুমি জানো? জানার তো কোনো অপশন নেই। ওটার সাথে অন্য কিছু মিক্স আপ করা হয়েছে কিনা, অন্য কোনো হার। তো এই আর কি। তো স্যার জিলেটিন তাহলে স্যার যত যত প্রকার ড্রিঙ্কস আছে স্যার, এর মধ্যে কি সবগুলাই এই শুকরের চর্বির ইনভলভ থাকার সম্ভাবনা, না কিছু ড্রিঙ্কস আছে না, যেমন যে পানি টাইপের, যে জিরা পানি প্লাস হচ্ছে গিয়া কোকা, না না, যে লেমন, দেশীয় দেশীয় যে প্রোডাক্ট গুলো থাকে এগুলোতে এরা আসলে ওইটা দেওয়ার চেষ্টা করে না আর কি, দেয় না। দেশীয় প্রোডাক্ট যেমন এগুলো এরকম নয়। স্যার। জিরা পানিতে না, ওগুলোতে কিছু না। স্যার কয়েকটা এরকম নাম বলেন যে দেশীয় প্রোডাক্ট যেগুলোতে না সম্ভাবনা আমাদের নাই। আমাদের তোমাদের জন্য আমার সাজেশন হচ্ছে, যখনই তুমি কোনো প্রোডাক্ট কিনবা, তোমার যদি কোনো মনে হয় যে আসলে আমি একটু খেয়াল করে দেখি এখানে আসলে কি আছে না আছে, সকল প্রোডাক্টে ইনগ্রেডিয়েন্টের লিস্ট দেওয়াটা বাধ্যতামূলক। ভোক্তা হিসেবে তুমি তোমাকে জানাতে সে বাধ্য যে তুমি তোমাকে কি খাওয়াচ্ছে। ভোক্তা অধিকার আইনে এটা স্পষ্ট উল্লেখ করাই আছে। তুমি জানবা তোমাকে কোনো কোম্পানি কি কি খাওয়াবে, যার কারণে সকল প্রোডাক্টের গায়ে কি কি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়, ইনগ্রেডিয়েন্টের লিস্টটা দেওয়া হয়। সো ওইখানে যদি দিয়ে কোনো কোড দেওয়া থাকে, যেটা বললাম যে E959 বা E75, E98, এই যে দিয়ে যে কোডগুলো থাকে, জাস্ট তুমি ওই কোডটা নেটে সার্চ করে দেখো যে কোনটা আসলে কোন থেকে আসছে, এই সোর্সটা আসলে কোন, তাহলে তুমি পেয়ে যাবে। স্যার তার মানে নেটে ই ই দিয়ে যে কোড থাকবে, হ্যাঁ, ই যে দিয়ে কোডগুলো থাকে, হ্যাঁ অনেকগুলো কোড থাকে, তুমি খেয়াল করে দেখো, আজকেই দেখো যে লেখা থাকে যে ফ্লেভারটা আসলে আসছে কোথা থেকে, ওই কম্পাউন্ড আসছে কোথা থেকে। তো সবগুলো দিয়ে কোড দেওয়া যে তোমার জন্য হারাম, ব্যাপারটা আসলে তা না। অনেক কিছু প্রিজারভেটিভ হিসেবে দেওয়া থাকে, যেটা সমস্যা না। অনেক কালার হিসেবে দেওয়া থাকে, সেটাও সমস্যা না। এই আর কি। আমার কাছে একটা যেন লিস্ট আমি পাইছিলাম, এরকম দেওয়া ছিল, যেগুলো মূলত শুকর থেকে এক্সট্রাক্ট করা হয়। লিস্ট আমি হারাই ফেলছি, আপনাদের তোমাদের সাথে শেয়ার করা যেত। স্যার নেক্সটে যদি পান স্যার একটু শেয়ার করেন স্যার। ও ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা হেনরি লয়ের কথা, হেনরিতে কি ছিল, ম্যাথমেটিক্যালি কি বলে যে কনসেন্ট্রেশন সমানুপাতিক পি, কি পরিমাণ গ্যাস লিকুইডে ডিজলভ হবে সেটা ডিপেন্ড করবে কি পরিমাণ প্রেসার আমরা উপর থেকে দিব। উপর থেকে আমরা যত বেশি প্রেসার দিব, গ্যাস তত বেশি ডিজলভ হবে। ওকে, তো হেনরির লিমিটেশনটা আসলে কোথায়? লিমিটেশনটা হচ্ছে, যদি কোনো গ্যাস সলভেন্টের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে ফেলে, তাহলে সে কি হেনরি ল ফলো করবে? সমানুপাতিক চিহ্নটার মানে কি? যদি আমরা উপর থেকে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেই, তখন দেখা গেল 20টা গ্যাস ডিজলভ হচ্ছে। যদি 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার দেই, তাহলে দ্বিগুণ হবে, 40টা হবে। 3 দিলে 60টা হবে, 4 দিলে 80টা হবে, মানে সবসময় একটা অনুপাত বজায় থাকে, সমান সমান। যেই গ্যাসটাকে আমি ডিজলভ করতেছি, ওই গ্যাসটা যদি সলভেন্টে বিক্রিয়া করে ফেলে, সাপোজ যদি আমরা অ্যামোনিয়ার কথা বলি, অ্যামোনিয়াও তো একটা গ্যাস। সো আমরা জানি অ্যামোনিয়া খুব সহজে পানির সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা পানির সাথে মিক্স আপ করি, তো যে সকল গ্যাস সলভেন্টের সাথে মিক্সড হতে পারে, তারা কি হেনরি ল ফলো করবে? এই যে সমানুপাতিক কার ফলো করবে? না স্যার। করে না। এটা হচ্ছে একটা লিমিটেশন, অনেক সময় পরীক্ষাতে চলে আসে যে why ammonia or HCl does not follow Henry law. আচ্ছা, লিমিটেশনটা দেখো কি, at moderate temperature and pressure, এটা শুধুমাত্র applicable if the solubility of the gas in the solvent is low. যদি solubility low হয়, then এই সূত্রটাতে applicable হবে। The gas does not react with the solvent to form a new species, thus ammonia or HCl which react with water do not obey হেনরি ল। যে সকল কম্পাউন্ড গুলো সলভেন্টের সাথে বিক্রিয়া করে, তারা কখনোই হেনরি লটাকে ফলো করে না। The gas does not associate or dissociate on dissolving in the solvent. সলভেন্টে ডিজলভ হওয়ার পরে যদি সে ডিসোসিয়েট হয়ে যায়, ভেঙে যায়, বা সলভেন্টের সাথে যদি অ্যাসোসিয়েট হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়, তাহলে সে হেনরি লটা ফলো করবে না। জাস্ট লিমিটেশন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস,
এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে কোলিগেটিভ প্রপার্টি। কোলিগেটিভ মানে কি খেয়াল করে দেখো। কোলিগেটিভ প্রপার্টি, এই কোলিগেটাস শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড কোলিগেটাস থেকে, যার মানে হচ্ছে কালেক্টেড টুগেদার। এই চ্যাপ্টারটা আমরা কি চ্যাপ্টার পড়তেছি? সলিউশন। চ্যাপ্টার হচ্ছে আমার সলিউশন। সো এই কোলিগেটিভ প্রপার্টিটা হচ্ছে সলিউশনের প্রপার্টি। সাপোজ তোমার যদি জ্বর হয়, তো তোমার জ্বর হইল, জ্বর হলে সাথে সাথে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে যায় না? তোমার মুখের রুচি নষ্ট হয়ে যায়, খাবার খাওয়া কমে যায়, তোমার অস্বস্তি লাগা শুরু হয়, মানে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়। যদি বলা হয়তো জ্বরে না হয়েছে, বাকি জিনিসগুলো ঠিক থাকুক, সমস্যা কি? তো শরীরে যখন একটা জিনিস চেঞ্জ হয়, আলটিমেটলি এটার সাথে সাথে আর অনেকগুলো জিনিস চেঞ্জ হয়ে যায় একই সাথে, তাই না? যখন তুমি সুস্থ থাকো তখন সবকিছু ভালো থাকে, হঠাৎ করে একটা জিনিস চেঞ্জ হয়ে গেলে এটার কনসিকুয়েন্সের সাথে সাথে বাকি আর অনেকগুলো জিনিস চেঞ্জ। এই যে সমষ্টিগত ভাবে যদি আমরা সলিউশনের কথা বলতেছি, তো কোনো একটা সলভেন্ট যখন পিওর অবস্থায় থাকে তখন তার যে সকল ধর্ম থাকে, তো তার মধ্যে যদি আমরা এরকম কোন সলিউট মিক্সড করি, নন ভোলাটাইল সলিউট। নন ভোলাটাইল বলতে কি বোঝায়? ভোলাটাইল মানে কি? যেটা বাষ্প হয়ে যায়, তাই না? নন ভোলাটাইল যেটা বাষ্প হবে না। তো নন ভোলাটাইল সলিউট বলতে কোন ধরনের সলিউট হতে পারে? যেমন লবণ বা চিনি। যদি পানির সাথে তুমি চিনি মিক্স করো বা পানির সাথে যদি লবণ মিক্স করো, টেম্পারেচার দিলে কি পানির সাথে লবণ উড়ে চলে যাবে? না স্যার। না, যায় কি? শুধু পানি যায়, তাই না? তো ওই রূপে নন ভোলাটাইল সলিউট বলতে ওই সলিউটকে বোঝাবে যারা নর্মালি টেম্পারেচারে ভ্যাপারাইজড হয় না, বাষ্প যায়। সো ডাইলুট সলিউশনে যদি আমরা নন ভোলাটাইল কোনো সলিউট মিক্স করি, তাহলে তার নিচের প্রপার্টি গুলো একসাথে চেঞ্জ হয়ে যায়। যেমন লোয়ারিং অফ ভেপার প্রেসার, একটা সলিউশন যেমন পিওর অবস্থায় সলভেন্টটা ছিল, তার যে ভেপার প্রেসার ছিল, যখন নন ভোলাটাইল কোনো সলিউট মিক্স করলাম, তার ভেপার প্রেসারটা কমে যাবে। ভেপার প্রেসার বলতে কি বোঝায়? কোন একটা পাত্র ধরে নাও, এখানে সবগুলো হচ্ছে পানি আছে, ধরে নাও এগুলো সব হচ্ছে পানি। এখানে নন ভোলাটাইল তুমি একটা কিছু মিক্সড করছো। কি মিক্সড করছো? ধরে নাও তুমি চিনি মিক্সড করছো পানির সাথে। চিনির অণুগুলো হচ্ছে, ধরো একটু বড় বড় করে লিখি, এগুলো হচ্ছে চিনির অণু। সো পানিটা যখন পিওর অবস্থায় ছিল, কোনো সলিউট ছিল না, তো সারফেস থেকে সবসময় কিছু পরিমাণ পানির অণু বাষ্প হয়ে যায় না? একটা গ্লাসে তুমি যদি 1 গ্লাস পানি আজকে রেখে দাও, 7 দিন পরে কি পানির লেভেলটা সেম থাকবে? ধরো গ্লাসে 1 গ্লাস একদম টুকু টুকু করে পানি নিছো, 7 দিন পরে কি ওই পরিমাণ পানি থাকবে? জি না স্যার। মানে পানি কমে যাবে না? কেন কমে? কারণ সবসময় সারফেস থেকে কিছু পরিমাণ পানির অণু তাপমাত্রা গ্রহণ করে বাষ্পে চলে যায়, তাই না? যার কারণে আস্তে আস্তে সারফেস থেকে পানির লেয়ারটা কমতে থাকে। আচ্ছা, সো নর্মালি যখন পানিটা পিওর অবস্থায় ছিল, তখন তার থেকে যেই হারে বাষ্প হইতো পানি, সাপোজ যখন পানিটা পিওর অবস্থায় ছিল, তখন দেখা গেল সারফেস থেকে 100টা পানির অণু বাষ্পে যেতে পারে সারফেস। সো ওই 100টা পানির অণু যে পরিমাণ চাপ দিবে, সেটাই হচ্ছে ওই পানির বাষ্প চাপ বা ভেপার প্রেসার। আচ্ছা, সো এমন অবস্থায় যদি তার মধ্যে, ওই পানির মধ্যে যদি আমরা কিছু পরিমাণ চিনি মিক্স করে দিই, আমরা জানি চিনি পানির সাথে হোমোজেনিয়াসলি মিক্সড আপ হয়। সো সারফেসে কিছু কিছু জায়গায় চিনির অণু চলে আসবে না? চিনির অণু। সো আগে সারফেস থেকে যে পরিমাণ পানির অণু বাষ্প হতে পারতো, এখন কি সেই পরিমাণ বাষ্প হবে? মাঝখানে মাঝখানে বাধা পড়ে গেছে না? জি স্যার। সো এই যে বাধা পড়ে গেল, তাহলে কি ভেপার প্রেসার কি আগের মতো থাকবে? কমে যাবে। আগে যেখানে 100টা পানির অণু বাষ্প হতে পারতো, এখন যেহেতু 100 থেকে কমে যাবে, 50 বা 60টা হবে, তো 100টা যে পরিমাণ প্রেসার দিত, 50-60টা তার বেশি প্রেসার দিবে না, আলটিমেটলি প্রেসার কমবে। যার কারণে বলতেছে, যখন কোনো নন ভোলাটাইল সলিউট সলভেন্টে মিক্স করা হয়, তাহলে কি ফার্স্ট কি হবে? ভেপার প্রেসারটা কমে যাবে একটা। সেকেন্ডটা কি হবে? এলিভেশন অফ দ্য বয়েলিং পয়েন্ট।
ওই সলভেন্ট নর্মালি যদি 100°C তাপমাত্রায় বয়েল হইতো, নন ভোলাটাইল সলিড মিক্সড করাতে সেটা বয়েল হবে 120-এ বা 130-এ, 140-এ। তো আমাদের গ্রামের আমাদের নানীরা দাদিরা আগের সময় যখন পায়েস রান্না করতো, তো পায়েসের সময় কখনো চিনি বা লবণ কখন দেয়? যখন চাউলটা সিদ্ধ হয়ে আসে তারপরে চিনি বা লবণ দিতে হয়। কেন দেয়? কারণ তাহলে যখন স্যার সিদ্ধ হইতে সময় বেশি নেবে, এজন্য সময় বেশি লাগবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এলিভেশন অফ দ্য বয়েলিং পয়েন্ট। তো তোমার দাদি কি এই জিনিস জানে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট? বা আমার দাদি কি জানতো যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট হয় যদি নন ভোলাটাইল কোনো সলিড সলভেন্টে মিক্স করা হয়, তার বয়েলিং পয়েন্ট বেড়ে যায়? কিন্তু তারা কিন্তু ফেনোমেননটা ঠিকই জানে, ঘটনাটা ঠিকই জানে যে না, আগে দেওয়া যাবে না, দিলে সিদ্ধ হইতে সময় লাগবে। ফ্যাক্টটা জানে যে এই জিনিস হবে, কেন হবে ওইটা হয়তো জানেন না। So, আজকে তুমি জানলা। ফিউচারে যখন কিছু রান্না করবা অবশ্যই লবণ টবণ পরে দিবে সিদ্ধ হওয়ার পর। আচ্ছা, থার্ড জিনিসটা কি? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। নর্মালি পানির যে পরিমাণ টেম্পারেচারে ফ্রিজ হইতো, বরফ হয়ে যেত, নন ভোলাটাইল সলিডটা মিক্সড করাতে এখন দেখা গেছে ওই কম্পাউন্ডটা, ওই সলভেন্টটা এর থেকে আর অনেক কম টেম্পারেচারে ফ্রিজ হবে। পানির ফ্রিজিং পয়েন্ট কত? ধরো 0। পানি নর্মালি 0°C তাপমাত্রায় ফ্রিজ হয়ে যায়, মানে বরফ হয়ে যায়। সো কোনো এলাকার তাপমাত্রা যদি -5 হয়, -6 হয়, যেমন আমি যখন জাপানে ছিলাম ওখানে টেম্পারেচার নামতো -10, -12 এরকম নামতো, আমি দেখছি। সো -10°C তাপমাত্রায় তুমি সার্ভাইভ করতেছো। তো ওই সময় যারা রাস্তায় গাড়ি টাড়ি চালান, তুমি খেয়াল করে দেখো ওই সময় বাইরে যে সকল শীত প্রধান দেশ, সেখানে অ্যাক্সিডেন্টের রেটটা অনেক বেড়ে যায়, প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়। কেন অ্যাক্সিডেন্ট হয়? যেহেতু রাস্তায় প্রচুর বরফ জমে থাকে, গাড়ির চাকা খুব সহজে স্লিপ করে, অ্যাক্সিডেন্টের রেটটা অনেক বেশি। তো আর অ্যাক্সিডেন্ট গুলো হয় মূলত হচ্ছে বিভিন্ন স্লপে, মানে তুমি যখন কোনো ঢালু জায়গায় উঠতেছো, বিশেষ করে ব্রিজে উঠতেছো বা কোনো কালভার্টে উঠতেছো, যতটুকু ঢালু থাকে ওই সকল জায়গাতে স্লিপ করাটা অনেক স্বাভাবিক, স্লিপ করে। তো যদি কখনো বাইরে যাও, খেয়াল করে দেখো শীত প্রধান দেশে ওই সকল ব্রিজের পাশে কিছু বস্তা দেওয়া থাকে, দুই পাশে বস্তা দিয়ে কিছু জিনিস দেওয়া থাকে। বস্তায় কি থাকে? বস্তায় থাকে লবণ। তো যারা ড্রাইভ করে তারা নিজ উদ্যোগেই, যদি রাস্তায় বরফ জমে থাকে, বরফের উপর ওই লবণটা ছিটিয়ে দেয়। তো যদি বাইরের টেম্পারেচার থাকে -5, বরফ হয়ে থাকবে, তো বরফের যখন তুমি লবণটা ছিটাই দিবা বেশি পরিমাণে, দেখা যাবে -5-ও ওই পানি, বরফটা পানি হয়ে গেছে। তখন দেখা যায় অ্যাক্সিডেন্ট অনেকটা কমে যায়। তার মানে যদি কোনো সলভেন্টে নন ভোলাটাইল কোনো সলিড মিক্সড করা হয়, তার ফ্রিজিং পয়েন্টটাও ডিপ্রেসড অনেক কমে যায়। সো এই ফেনোমেনাটা আসলে ইউজ করা যায় কোন জায়গায়? আমি কয়েকজন এক ছাত্রের সাথে কথা বলতেছিলাম যে এমন কোনো ডিভাইস কি ডিজাইন করা যায় কিনা, যে নর্মালি আমাদের যে কুলিং ফ্যান গুলো আছে, কুলার গুলোতে আসলে কি ইউজ করে? একটা তো এসি, এসি বাদ দাও, মানে কুলার যেগুলো থাকে বাসা বাড়িতে, কুলার গুলোতে কি দেয়? উপরে একটা অপশন থাকে, উপরের অপশনটাতে বরফ দিতে হয়। তো এই বরফের ঠান্ডা বাতাসটা শরীরে মানে চারিদিকে ছড়ায় আর কি। সো যদি এমন কোন ইনস্ট্রুমেন্ট ডিজাইন করা যায় যে উপরে লবণযুক্ত বরফ দিব, সো নর্মালি বরফ জমে হচ্ছে 0°C তাপমাত্রায়, সো লবণযুক্ত যে পানিটা সেটা জমবে হচ্ছে -5, -6, -10 এই টেম্পারেচারে জমবে। সো সেখান থেকে তুমি আরো বেশি পরিমাণ বা বেশি সময় ধরে ঠান্ডা বাতাস পাবা। তো এরকম কোন ইনস্ট্রুমেন্ট কি ডিজাইন করা যায় কিনা? যেহেতু ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, ভালো জানার কথা, তোমাদের এই টেকনিক্যাল সাইডে যেহেতু তোমাদের নলেজ অনেক ভালো, সো নিয়ার ফিউচারে যদি কখনো সুযোগ হয় ট্রাই করে দেখো আর কি। আচ্ছা, স্যার আমরা তো আরে ইলেকট্রিক্যাল না। না, যাই হোক,
তোমার সিভিলের কিন্তু জিনিসগুলো করা যায়, যদি ডিজাইন করার অপশন থাকে কখনো। বাইরে গেলে আসলে কে কোন সাইডে তুমি যখন রিসার্চের কাজ করো, আমাদের সাথে ঝামেলা আর কি, যে আমি সিভিল মানে সিভিলই, অন্য কিছু দিকে আমার কোনো ইন্টারেস্টেড না। ব্যাপারটা আসলে এরকম না আর কি। তুমি যখন অনার্সে পড়তেছো, একজন দেখা যায় কয়েকটা সাইড অনেক ভালো দক্ষতা থাকে। যেমন তুমি কেমিস্ট্রি পড়তেছো, তুমি সিভিলতে মানে তুমি শুধু সিভিল জিনিসগুলো জানবা, কেমিস্ট্রি জিনিস জানবা না ওটা তা না, বা তুমি ম্যাথ জানবা না তা না, বা ইলেকট্রিক্যাল টুকটাক জিনিসগুলো তুমি জানবা না ওটা কিন্তু তা না। সবকিছু সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকা ভালো, জি স্যার। এটা তোমার জন্যই ভালো। আচ্ছা, সো সংজ্ঞাটা আসলে কি? A colligative property may be defined as one which depends on the number of particles in a solution and not in any way on the size of chemical nature of the particles. That's a সংজ্ঞা। So first যে প্রপার্টিটা ছিল lowering of vapor pressure. So lowering of vapor pressure সম্পর্কে রাউল নামের এক ভদ্রলোক উনি একটা সূত্র দাঁড় করাইছেন। সূত্রটা আসলে কি একটু পড়ে দেখো। The vapor pressure of a pure solvent is decreased when a non-volatile solute is dissolved in it. If P is the vapor pressure of the solvent and Ps that of the solution, the lowering of vapor pressure is P minus Ps. কি পরিমাণ vapor pressure কমলো যখন সলভেন্টটা পিওর অবস্থায় ছিল তার থেকে যখন সলিউশনে গেল, এটা বিয়োগ করে দিলেই কতগুলো আসলে কম গেল সেটা বের করা যায়। This lowering of vapor pressure related to the vapor pressure of the pure solvents termed as relative lowering of vapor pressure. আচ্ছা, so relative lowering of vapor pressure ব্যাপারটা কি? P minus Ps by P. Okay. As a result of extensive experiment, রাউল নামের এক ভদ্রলোক অসংখ্য এক্সপেরিমেন্ট করে 1886 সালে উনি একটা এম্পিরিক্যাল ফর্মুলা দাঁড় করাইছেন। তোমার সূত্রটা আসলে কি ছিল? The relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in dilute solution. এটা dilute solution এ যে পরিমাণ নন ভোলাটাইল সলিউট থাকবে তার মোল সংখ্যা, তার সাথে রিলেটিভ lowering of vapor pressure হচ্ছে সমান। মোল সংখ্যার পরিমাণ যত বাড়বে, ফ্রাকশনের পরিমাণ যত বাড়বে, লওয়ারিংটাও তত হবে আস্তে আস্তে। একটা নরমাল একটা সিকোয়েন্স মেনটেন করবে আর কি। তার সূত্র ছিল P minus Ps by P, যেটা রিলেটিভ lowering of vapor pressure equal to n by small n plus capital N. স্মল n দ্বারা কি বোঝায়? মোল ফ্রাকশন অফ সলিড। ক্যাপিটাল N দ্বারা বোঝায় মোল ফ্রাকশন অফ সলভেন্ট। সো এই হচ্ছে রাউলের সূত্র। সো নেক্সট ক্লাস থেকে আমরা রাউলের সূত্র প্রতিপাদন শিখি নাকি? আজকে একটু না পড়ি, নেক্সট ক্লাসে যেহেতু আমাদের পরীক্ষা আছে, বন্ধ করে ফার্স্ট ক্লাস তো ঠিক আছে। আগে তোমাদের শীটটা আমি আজকে দিয়ে দিই, শীটটা একটু দেখো, তাহলে তো নেক্সট ক্লাসে বুঝতে সুবিধা হবে, সময় লাগবে। সো নেক্সট ক্লাসে আমাদের পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে, প্রথম আধা ঘন্টার মধ্যে হয়তো পরীক্ষা হবে, দেন আমাদের ক্লাস হবে। ঠিক আছে? So, এখানে যারা আছো তাদের আবার বলি, আগামী সোমবার সকাল 10টায় যদি সবকিছু ঠিক থাকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট নিব কেমিক্যাল কাইনেটিক্স এর উপরে। তো পরীক্ষাটা হবে আগের সিস্টেমই, তোমরা ফার্স্ট সিটি যেভাবে দিছো এই একই হবে আমাদের সেকেন্ড আর ক্লাস টেস্টও হবে। এবারও কি এক পেজে? হ্যাঁ, এবারও এক পেজে পরীক্ষা হবে, কারণ কোশ্চেন যেভাবে করা হয়েছে এক পেজের মধ্যেই হবে, পেজ বেশি লাগবে না। সো তোমাদেরকে আমি ট্রাস্ট করি আর কি, হ্যাঁ তুমি ফেয়ারলি পরীক্ষা দিবে। কারণ গতবার আমার কিছু মানে মিশ্র অভিজ্ঞতা হয়েছে যেটা খুবই খারাপ, তোমাদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে যেটা আশা করি নাই আর কি। যেমন তোমাদের অনেক ফ্রেন্ড হয়তো ফুডের আছে, আমি ফুডের কিছু খাতা নিলাম, ক্লাস নেই তো এদের আমি ক্লাস টেস্ট নিচ্ছি, তো দেখা গেছে যেহেতু তোমাদের আমি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা ক্লাস টেস্ট নিছিলাম, ফুডেরও সেম ক্লাস টেস্ট নেওয়া হয়েছে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের উপরেই। একটা কোশ্চেন মনে হয় দুই ক্ষেত্রেই কমন ছিল, আর একটা কোশ্চেনে কিছু জিনিস একটু ডিফারেন্ট করে দেওয়া ছিল, চেঞ্জ করা ছিল। সো ফুডের অনেকেই দেখা গেল তোমাদের সিভিলের খাতা হুবহু কপি করে দিস, মানে তুমি যেভাবে পরীক্ষা দিছো, যেটা যেই লাইন যেভাবে লিখছো
ফুডের খাতা এক্স্যাক্টলি ওইটাই, মানে যেখানে ভুল ছিল, মানে আমি যেটা টুইস্ট করলাম যে অঙ্কগুলোতে চেঞ্জ করে দিলাম, তো তোমাদেরকে যা দিছি তার খাতা এক্স্যাক্টলি তাই লিখ। তার মানে অবশ্যই তোমাদের সিভিল থেকে দেখে দেখে লিখছে, তোমাদের খাতা থেকে দেখে লিখছে। তো এই জিনিসটা যাতে না হয় আর কি, তুমি তোমার মতো পরীক্ষা দাও, বা তুমি তোমার ফ্রেন্ডকে দেখানো তো দরকার নেই। ঠিক আছে, আমি তোমার কাছে দেখি না কে কি করতেছো না করতেছো, জাস্ট বিশ্বাস তো করতে পারি যে না তোমরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছ। এতটুকু ইথিক্স তো থাকা উচিত, তাই না, এই লেভেলে আসার পরে। আর দেখা দেখি করে আসলে কার ক্ষতি করতেছে বা কাকে উপকার করতেছে, ক্ষতিটা তো নিজেরই হচ্ছে, তাই না? এই যে এত লম্বা সময় ধরে লকডাউনে পড়ে আছো, ক্ষতি কার হচ্ছে? তোমাদের কি পরিমাণ ক্ষতি হিসাব করতে পারো, যে কত পরিমাণ লস তোমাদের? সো যতটুকু এই অনলাইনে যতটুকু নিজে থেকে অ্যাবজর্ব করা যায়, যতটুকু শেখা যায়, মানে একটা পরীক্ষার খাতা কখনো তোমাকে ডিফাইন করে না আসলে তুমি আসলে কি জানো বা কি পারো। সো হয়তো তুমি 20-20 পাইলা, না লিখলে দেখা দেখি করলে হয়তো 20-20 পাইতা, না দেখা দেখি করলে 18 পেয়েছো বা 16 পেয়েছো। 16-র যে মূল্য বা তোমার ভিতরে যে স্যাটিসফ্যাকশন কাজ করবে, 20 পাওয়ার পরে সেই স্যাটিসফ্যাকশন কাজ করবে না, স্বাভাবিক। তুমি মনের দিকটা দুর্বল, তুমি দেখে লেখছো। অ্যাটলিস্ট নিজের সাথে কখনো প্রতারণা করো না আর কি, আমার সাথে করো ঠিক আছে, নিজের বিবেকের সাথে কখনো প্রতারণা করো না। যে আমি যা লিখছি নিজে থেকে লিখছি, যা শিখছি তাই লিখছি। So, তোমার ফ্রেন্ডদের কাছ থেকে দেখে লিখলে হয়তো ঠিক আছে তুমি ফুল মার্কস পাইছো, বা খাতা দেখলে আমি বুঝতে পারি আর কি, অনেক সময় লেখা একরকম থাকে তো বোঝা যায় যে কে আসলে বুঝা লিখছে, কে আসলে দেখে দেখে লিখছে। অনলাইনে যেহেতু তোমাদের বিশ্বাস করার বিষয়, আমি বিশ্বাস করি তোমার হয়তো নিজ থেকেই লিখবা, তো বিশ্বাসটা নষ্ট করো না আর কি। আমাদের ধরার তো কোনো অপশন নেই, আমরা বুঝবো না, সম্পূর্ণ তোমাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া। তো তোমরা ভালো লিখো, ভালো করো, কারণ আমি তোমাদের কখনো এরকম কিছু কোশ্চেন করি না যে তোমরা পারবা না। অ্যাটলিস্ট একটা ক্লাস টেস্ট দেওয়ার পরে বুঝার কথা, বা এতদিন ক্লাস করার পরে এতটুকু আইডিয়া হওয়ার কথা। তোমাদের খারাপ আমি কখনোই চাই না। সো একটু ভালো করে পরীক্ষা দিও, তোমাদের এই সেকেন্ড ক্লাস টেস্টও ভালো হবে ইনশাআল্লাহ, খারাপ হবে না। কোশ্চেন কঠিন কিছু করা হয়নি, সহজ কোশ্চেনই করা হয়েছে। সো সবাই অনেক ভালো থাকবে, হ্যাঁ, পরে আবার কথা হবে ইনশাআল্লাহ, সাবধানে থাক। বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Recording stopped.